ডান দিকটা খালি আছে, এদিকটা খালি আছে, তোমার তো লম্বা হাত, এবার হাত অনেক দূর অব্দি, জানো কি? আরে বুম ছাড়ো, আমাকে দেখো, বুম দেখছি। একদিকে যখন পশ্চিমবঙ্গ সরকার 15 দিনের মধ্যে 15টি দারুণ দারুণ সিদ্ধান্ত নিয়ে মানুষের মন জয় করেছে, তখনই কোথাও না কোথাও গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে পেট্রোল ডিজেলের দাম। 10 দিনের মধ্যে 4বার দাম বেড়েছে। মানুষ বলছে যে অন্যান্য যে সমস্ত রাজ্য রয়েছে সেখানে এখনো পর্যন্ত দাম অপেক্ষাকৃত কম। এই রাজ্যে কবে প্রত্যাহার হবে পেট্রোল এবং ডিজেলের অতিরিক্ত সেস, এটা জানতে চাইছেন রাজ্যের মানুষ। সবই হবে সময়ে, ক্রাইসিস চলছে এখন, তেল কোম্পানিগুলো ক্ষতিতে চলছিল, তাই কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে। সারা বিশ্বের দিকে একটু তাকালে বুঝতে পারবেন কী পরিস্থিতি হচ্ছে, পেট্রোলই পাওয়া যায় না, রাত জেগে জেগে লোকে নেয়। এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু অয়েল কোম্পানিগুলো বহুদিন ধরে ক্ষতি স্বীকার করে চালাচ্ছিল, তাই তাদেরকে একটুখানি তো সুযোগ দিতে হবে, নাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। আর পশ্চিমবাংলা সরকারও সব রিভিউ করছে, এখানকার তো ভাড়ারও শূন্য, হাতও শূন্য, সেজন্য সরকারকে ইমিডিয়েট কোনো হাত দিতে গেলে সরকার বেতন দেওয়া মুশকিল হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, কথা বলছেন, এখানে ক্যাবিনেট মিটিং হচ্ছে, সেক্রেটারি মিটিং আছে আজকে, তো এই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। যথাসময়ে আমরা একটা ডিসিশন নেব। সরকারের এখনও মন্ত্রিমণ্ডলের বিস্তার হয়নি, এই কাজগুলো হলেই হবে, যেগুলো ইমিডিয়েট করার দরকার ছিল সেই ডিসিশনগুলো আমরা নিয়েছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী কালকে একটি ফেসবুক লাইভ করে বলেছেন যদি ঠিক মতো ভোট হতো তাহলে আমরা 220 থেকে 230টা আসন নিয়ে আবার ক্ষমতায় ঠিক মতো ভোট হলে কি হয় ফল তা দেখে নিন একবার। আর এসব গল্প দিয়ে আর মিথ্যা কথা বলে লোককে বোকা বানাবেন না। এখন ফেসবুকে লাইভ করতে হচ্ছে কেন? আগে তো মিডিয়াতে লাইভ করছেন, কেন মিডিয়া ওনার কাছে যাচ্ছে না? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে দেওয়া যে কলকাতা পুরসভার সময়সীমা, বেআইনি অংশ ভেঙে দেওয়ার এই সময়সীমা আজকে তার লাস্ট ডে, শেষ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সেই অর্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুই ব্যবস্থা নেননি, উল্টে তিনি মিডিয়াকে বলেছেন যে কোন কোন অংশ বেআইনি আমাকে দেখান, আমাকে জেনে তারপর প্রশ্ন করুন, অহেতুক প্রশ্ন উনি করবেন চিঠি না। লিখছেন না কেন? কর্পোরেশন চিঠি দিছে, চিঠির উত্তর চিঠিয়ায় হয়, মিডিয়ায় উত্তর হয় না? একদিন তো মিডিয়াতে আসতেন না, দিল্লি গিয়ে ওখান থেকে ভাষণ দিতেন। যেটা আইনের কাজ, আইন করেছে, আইনের মাধ্যমে যেতে হবে, সে কোর্টে হোক বা যে ডিপার্টমেন্ট চিঠি লিখেছে তাকে চিঠির মাধ্যমে উত্তর দিতে হবে, এটা ফর্মালিটি। এত বছর সরকার চালিয়ে এটা ওনারা বোঝেননি? তো সেই জন্য কোনো বিশেষ ব্যাপার নয়, আইন সবার জন্য সমান, বুলডোজার সব জায়গায় পৌঁছতে পারে। তো সেই জন্য সরকার যেটা করেছে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের সরকার কাজ করছে, এটা সব জায়গায় হবে। এবং দেবাংশু অভিষেক ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় যে সময় চেয়ে নিয়েছিলেন, তাহলে কি তার দম্ভ অহংকার চূর্ণ হলো? দেখা যাক, সেটা আমি জানি না, অহংকারের প্রশ্ন নয়, আইন আইন। দেবাংশু ভট্টাচার্য একটা ফেসবুক পোস্ট করেছেন, তিনি বলছেন যে নতুন সরকার এলো, কারো চাকরি তো হলো না, উল্টে একের পর এক উচ্ছেদ এবং বুলডোজারে প্রায় 2 লক্ষ মানুষ তারা মানে কর্মসংস্থান হারিয়ে ফেলবে। উনি যেটা বলেননি, ওনাদের কয়েকশো নেতার চাকরি চলে গেছে, যারা বিভিন্ন ডিপার্টমেন্টের মাথায় বসে কামিয়ে খাচ্ছিলেন, সেটা আমরা শেষ করেছি। কয়েকশো রিটায়ার্ড অফিসারকে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে পোষা হয়েছিল, কোনো কাজ ছিল না, সেগুলো চাকরি চলে গেছে। চাকরি হতে সময় লাগে। এটা টিএমসি নাকি দাঁড়িয়ে বললে এই এদেরকে চাকরি দিয়ে দে, ওকে চাকরি দিয়ে দে? এই সিস্টেম পাল্টে গেছে, যা হবে সিস্টেম অনুযায়ী হবে, যথাসময়ে চাকরি হবে। তৃণমূলে একমাত্র কুণাল ঘোষের সঙ্গে আপনার যা একটু মিষ্টি মধুর সম্পর্ক ছিল একসময়, কুণাল ঘোষের বাড়ির সামনে কালকে কিভাবে প্রায় সারা রাত কিছু লোক কন্টিনিউয়াসলি চোর চোর স্লোগান দিয়ে সকালে গলা ভেঙে গেছে বলে বাড়ি ফিরে গেছে। এগুলো তো আমাদের বাড়ির লোকেদের বাড়ির সামনে হতো না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ তার বাড়ির সামনে গিয়ে ওদের লোকেরা চেঁচায়নি চোর চোর বলে? ইট মারলে পাটকেল খেতে হয়, এটা তো মনে রাখা উচিত ছিল তখন। জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং দুর্নীতি নিয়েও আঙুল তুলছেন তৃণমূল কংগ্রেসের দিকে। লোককে ডেকে পদ দিলেও টিএমসির পদ নিচ্ছে না, আগে পয়সা দিয়ে পদ নিত। উনি ছেড়ে দিয়েছেন, সে তো ঠেলায় পড়ে, এখন আর টিএমসির পদও কেউ নেবে না, পদে কেউ থাকবেও না, সেই পরিস্থিতি। মিটিং ডাকলে মুখ্যমন্ত্রী কোনো নেতা মন্ত্রীরা যাচ্ছেন না বা এমএলএরা যাচ্ছেন না, পরিস্থিতি বুঝতে পেরেছেন তো? ফুটো জাহাজ থেকে সবাই পালিয়ে যাচ্ছে। যুবভারতীর সামনে ওই যে আখাম্বা মূর্তিটা ছিল, কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেছেন ওই মূর্তিটা ফিফা থেকে নাকি লোক এসে এসে সব সেলফি তুলে যেত, ওটাকেও জোর করে ভেঙে দিয়েছে, উনি ব্যথিত। হতে পারে, এরকম আজব জিনিস দুনিয়াতে কেউ কখনো দেখেনি তো, তাই সেলফি নেয় ওটা। উনি কি সেলফি নিয়েছেন ওর মধ্যে? উনি ডিজাইন করেছেন নাকি? ভয়ঙ্কর ভয়ঙ্কর সব আজব আজব ছবি তিনি আঁকতেন। দুরন্ত ট্রেন চালু হলো, তাতে ওনার আঁকা ছবি পোস্ট হয়েছিল, তার মানে আমরা আজ পর্যন্ত বা কোনো শিল্পী বুঝতে পারিনি। বাকি বহু জায়গায় আমি দেখেছি কার্ড আসতো, সেখানে তার ছবি আঁকা থাকতো, সেটা কী এঁকেছেন আমি জানি না, তিনি জানেন কিনা। তাহলে কবিতার মানে আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারলো না।
তো এই ধরনের আজব জিনিস পশ্চিমবাংলায় কেন মানুষের লোকে নিজের ব্রেনের উপরে চাপ নেবে এগুলো দেখে? নামাজ পড়া হবে ব্রিগেডের ময়দানে, এবারে রেড রোডে নয়। পুলিশ যেখানে পারমিশন দেবে সেখানে পড়তে হবে, নামাজ হোক পূজা হোক নিজের মতো করতে পারবেন না। পুলিশকে বলা হয়েছে আপনারা দেখুন, অনুমতি দিন, জায়গা ঠিক করে দিন, যাতে অন্য লোকের অসুবিধা না হয়। শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে তলব করতে চলেছে বিধাননগর দক্ষিণ থানা। যার বিরুদ্ধে কমপ্লেন আছে তাকে তো রাখবেই। আর আমিও আপিল করব সাধারণ মানুষের কাছে, আপনারা 15 বছর এবং তার আগেও অনেক কষ্ট সহ্য করেছেন। বহু লোকের বাড়ি দখল হয়ে গেছে, দোকান দখল হয়েছে, পুকুর, ইটভাটা, পেট্রোল পাম্প এসব দখল করে বসে আছে অনেক লোক। আপনারা কমপ্লেন করুন পুলিশের কাছে, আর পুলিশ কাজ না করলে সেটা আমাদেরকে বলুন, সমস্ত সমাধান হবে। থ্যাংক ইউ হিন্দি 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 আমার একটাই ফুয়েল প্রাইস